আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া থেকে নিতুদের বাসার সামনে শুভ্র। নিতুদের বাসার সামনে শুভ্র অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কলিং বেলে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। কলিং বেলটাও ভালো না, হাত দিলেই শক লাগে। শুভ্র বেলে হাত রাখলো। আশ্চর্য, আজ শক করলো না। দরজা খুলে দিল নিতু। সহজ গলায় বলল, এসো শুভ্র, তোমার জন্যই অপেক্ষা করছি। অফিসেও যাইনি, বেছে বেছে তোমার জন্যে এই লাল শাড়িটা পরলাম। যদিও লাল রং আমার পছন্দ নয়, দেখতে ভালো লাগছে কি না। নিতু অদ্ভুত ভঙ্গিতে হাসল। শুভ্র বলল, চাচা কোথায়? বাবা নেই। নেই বলায় মনে করো না তিনি মারা গেছেন। তিনি ভালোই আছেন। তাকে আজ ভোরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে এসেছি। ডাক্তাররা এখন তাকে নল দিয়ে খাওয়াচ্ছেন। দাঁড়িয়ে আছে কেন শুভ্র, বসো। শুভ্র বসল। নিতু বলল, চা খাবে? চা দেব? সেজে গুজে আসি, এই অবস্থায় রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। তবু তুমি চাইলে যেতে হবে, বলা তো যায় না। যদি সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করো, তাহলে তোমার কথা তো শুনতেই হবে। বয়সে ছোট হলেও তুমি তখন হবে আমার স্বামী, তাই না? নিতু খিলখিল করে হেসে ফেলল। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। সে শাড়ির আঁচলে চোখ মুছল। শুভ্র বলল, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি আমার মনের ইচ্ছার কথাটা আপনাকে বলেছি, আপনাকে অপমান করবার জন্যে বলিনি। আপা, আপনি বসুন। আপনি ছটফট করছেন। নিতু বসল, শুভ্রের সামনেই বসল। নিতু আজ সত্যি সত্যি সেজেছে। তার গায়ে লাল সিল্কের শাড়ি, ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক দেওয়া। শুভ্র কখনো নিতুর ঠোঁটে লিপস্টিক দেখেনি। শুভ্র, জি। তোমার প্রস্তাব শোনার পর আমার কি অবস্থা হলো তোমাকে আগে বলি। প্রথম খুব হাসলাম, শব্দ করে হাসলাম। আমার পাশে যে টাইপিস্ট বসে, আরতিধর, সে বলল, দিদি এত হাসছেন কেন? আমি তাকে বললাম, দারুণ একটা কাণ্ড হয়েছে। আমি একটা বিয়ের প্রস্তাব পেয়েছি। শুভ্র, তুমি কি মন দিয়ে আমার কথা শুনছো? শুনছি। আরতি বলল, বিয়ের প্রস্তাব পেয়েছেন তাহলে তো ভালো কথা। এতে হাসির কি হলো? ছেলে কেমন, কি করে? আমি বললাম, ছেলে রাজপুতের মতো। এই ছেলে জীবনে কোনো পরীক্ষায় কখনো সেকেন্ড হয়নি। তার টাকা পয়সা যে কত আছে তা সে নিজেও জানে না। শুভ্র, আমার কথা শুনছো? শুনছি। আমাকে বিয়ের ইচ্ছা এখনো তোমার মনে আছে তো, নাকি মত বদলেছ? মত বদলাইনি। গুড। এখন বলো, কেন বিয়ে করতে চাও? আমার রূপের জন্য? আমি কি খুব রূপবতী? আপনি রূপবতী, তবে রূপ তেমন বড় কিছু নয়। ঠিক বলেছ, রূপ বড় কিছু নয়। অতি বিত্তবানদের কাছে রূপ বড় কিছু না, কারণ রূপ তারা চারিদিকে দেখছে। রূপ তাদের কাছে সহজলভ্য। রূপ নিম্নবিত্তদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে বলো, কেন আমাকে তোমার এত পছন্দ হলো? তোমার মুখ থেকে শুনি। আপা, আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। আমার মনে হয় আমি জানি। আমার শরীরটাই তোমাকে মুগ্ধ করেছে। লজ্জা পেও না শুভ্র, তাকাও আমার দিকে। ভেরি গুড, এই তো তাকাচ্ছ। ভীতু টাইপের স্বামী আমার পছন্দ না। শুভ্র বলল, আপা, আমি এক গ্লাস পানি খাবো। পানি এনে দিচ্ছি, কিন্তু খবরদার আপা ডাকবে না। যাকে বিয়ে করতে চাও তাকে আপা ডাকতে অস্বস্তি লাগছে না? নিতু পানি এনে দিল। শুভ্র পানি শেষ করল। নিতু বলল, আমার কোথায় বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে। কেন জানো? কাল রাতে ঘুম হয়নি। সারা রাত ছটফট করেছি। বাবা জিজ্ঞেস করলেন,
তোর কি হয়েছে? একবার ভাবলাম বলি, শুভ্র আমাকে বিয়ে করতে চাচ্ছে, এই উত্তেজনায় আমার ঘুম হচ্ছে না। শেষে বললাম না, বাবাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না। আমি কি করলাম জানো শুভ্র? সারা রাত বারান্দায় হাঁটাহাঁটি করলাম, দুবার মাথায় পানি ঢাললাম। তারপর ঠিক করলাম তুমি যখন আসবে তখন তোমাকে বলবো, আমার শরীরটাই তো তোমার দরকার। বেশ তো, শরীরটা কিছুক্ষণের জন্য তোমাকে দেব, তার বদলে মোটা অঙ্কের কিছু টাকা তুমি আমাকে দাও। টাকাটা পেলে আমার লাভ হবে, বাবাকে দিয়ে দিতে পারবো, তিনি শান্ত হবেন, ঘর ভাড়া করে একা একা থাকবেন, তার সেবার জন্যে কিছু লোকজন থাকবে। আমার বুদ্ধিটা ভালো না শুভ্র? শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিতু বলল, কথা বলছো না কেন? তুমি চাইলে আমি সব কাপড় খুলে ফেলতে পারি, ঘরেও কেউ নেই। তবু তোমার কাছে যদি মনে হয় ঘরে বেশি আলো, তাহলে জানালা বন্ধ করে দিতে পারি। শুভ্র কিছু বলার আগেই নিতু উঠে জানালা বন্ধ করে দিল। ঘর আবছা অন্ধকার হলো। নিতু বলল, অন্যদিকে তাকাও শুভ্র, নগ্ন হয়ে প্রেমিকের সামনে আসা কঠিন নয়, কিন্তু প্রেমিকের সামনে নগ্ন হওয়া বেশ কঠিন। শুভ্র বলল, আপা, কেন আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? আমি আপনাকে আর বিরক্ত করব না, চলে যাব। আমি কিন্তু আপা কখনোই আপনাকে অপমান করতে চাইনি, তবু আপনি আমার কথায় অপমানিত হয়েছেন। আই এম সরি। নিতু লক্ষ্য করল শুভ্র কাঁদছে, ছোট শিশুদের মতোই কাঁদছে। নিতু কোমল গলায় বলল, তুমি সবেরের বন্ধু, তোমাকে আমি তার মতোই দেখি এবং পাগলের মতো পছন্দ করি। কেঁদো না শুভ্র, তুমি কাছে আসো, আমি তোমাকে আদর করে দেই। সাবের যখন খুব মন খারাপ করত, সে আমাকে জড়িয়ে ধরে কাঁদত, আমি তাকে মাথায় হাত দিয়ে আদর করতাম। শুভ্র উঠে দাঁড়ালো, শান্ত গলায় বলল, নিতু আপা, আমি যাই। আপনি চাচাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। আমার এখন অনেক ক্ষমতা নিতু আপা, আমি এখন অনেক কিছু করতে পারি। নিতু কোমল গলায় বলল, আমি জানি তোমার বাবা আমার কাছে এসেছিলেন, সব দায়িত্ব তোমার কাছে দিয়ে তিনি বিশ্রাম নিতে চাচ্ছেন, সেই কথা আমাকে বলেছেন। আর কি বলেছেন? নিতু হাসতে হাসতে বলল, আরেকটা অন্যায় অনুরোধ করেছিলেন, বলেছিলেন আমি যেন তোমাকে বিয়ে করতে রাজি হই। প্রত্যাখ্যানের অপমান থেকে তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তা হয় না শুভ্র। তুমি কি বুঝতে পারছো যে তা হয় না? পারছি। তোমার বাবাকে আমার রিগার্ডস দিও, চমৎকার মানুষ, আমার উনাকে পছন্দ হয়েছে। বুঝলে শুভ্র, উনি যুক্তি দিয়ে আমাকে প্রায় বুঝিয়েই ফেলেছিলেন যে তোমাকে আমার বিয়ে করা উচিত। বাবা খুব ভালো যুক্তি দিতে পারেন, আমার উনাকে খুব পছন্দ হয়েছে। আমি কাউকেই পাশ হয়ে সালাম করি না, আমার ভালো লাগে না, কিন্তু তাকে পাশ হয়ে সালাম করেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নিতুদের বাসার সামনে শুভ্র। ধন্যবাদ সবাইকে।